আকাশ জুড়ে সীসার মতো ভারী নিশ্চিদ্র কালো মেঘ। শ্রাবণের একটানা বৃষ্টিতে পশুর নদী এখন ফুলে ফেপে উঠেছে। ঘোলাটে জলের প্রবল স্রোতে এক উদ্দাম বন্যতা, আর বঙ্গোপসাগরের বুক চিরে ধেয়ে আসা আর্দ্র ঝোড়ো বাতাসে এক পুনঃ আক্রোশ। মোংলা বন্দরের জেটিতে বাঁধা পেল্লাই মালবাহী জাহাজগুলো বৃষ্টির ঝাপটায় ঝাপসা দেখাচ্ছে, যেন তারা নীরব সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক পট পরিবর্তনের। সেখানে নদীর তীর ঘেঁষে পড়ে থাকা বিশাল এক পতিত জমি, বর্ষার কাদা জলে যা এখন একাকার। যেখানে একদিন ওড়ার কথা ছিল ভারতীয় শিল্পের বিজয় নিশান, আজ সেখানে রচিত হচ্ছে এক নতুন মেরুকরণের গল্প। এই স্যাঁতসেঁতে জলমগ্ন জমি শুধু একখণ্ড মাটি নয়, এই যেন দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির এক জীবন্ত দাবার বোর্ড। আর ভরা বর্ষার এই ঘোর দুর্দিনে বোর্ডে একটি চাঞ্চল্যকর চাল দিয়ে বসল বাংলাদেশ। যে মাটি একদিন ভারতের অর্থনৈতিক স্বপ্নের ভিত্তিপ্রস্তর হওয়ার কথা ছিল, আজ সেই কাদামাটিতেই লাল গালিচা বিছানো হচ্ছে বেইজিং এর ড্রাগনের জন্য। বৃষ্টিমুখর এই বন্দরনগরীর বাতাসে এখন কেবল পলিমাটির সোদাগন্ধ নেই, আছে গভীর এক রাজনৈতিক পালাবদলের ঘ্রাণ। যে চুক্তি একদিন চরম উচ্ছ্বাসের সই হয়েছিল, আজ তা ছেঁড়া কাগজের টুকরোর মতো ভাসছে পশুর নদীর ঘোলা জলে। বাংলাদেশের উন্নয়ন, ভারত বাংলাদেশের মধ্যকার টানাপোড়েন, চীনের অপ্রতিরোধ্য উত্থান এবং বঙ্গোপসাগরের জটিল ভূ রাজনীতি, সবগুলো উপাদান যেন এক প্রবল বর্ষণে ধুয়ে মুছে নতুন করে রূপ নিচ্ছে মোংলার এই একখণ্ড জমিতে। ভূরাজনীতির মানচিত্রে মোংলা বন্দরকে কেবল একটি বাণিজ্য কেন্দ্র হিসেবে দেখলে ভুল হবে। ভারতের কাছে এটি ছিল তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো অর্থাৎ সেভেন সিস্টার্স এর প্রাণভোমরা। শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের সরু পথ দিয়ে উত্তর পূর্ব ভারতের সাথে যোগাযোগ রাখাটা দিল্লির জন্য সবসময়ই এক ভৌগোলিক ও কৌশলগত দুঃস্বপ্ন। এই নির্ভরতা কমিয়ে বাংলাদেশের বুক চিরে ট্রানজিট সুবিধার মাধ্যমে নিজেদের দুর্গম রাজ্যগুলোতে পণ্য পৌঁছানোর এক মাস্টার প্ল্যান এঁকেছিল সাউথ ব্লক। সেই মহাপরিকল্পনারই একটি অবিচ্ছেদ্য অংশ ছিল মোংলা বন্দরের অদূরে একটি বিশেষ ভারতীয় অর্থনৈতিক অঞ্চলে স্থাপন করা। ঢাকাকে স্বপ্ন দেখানো হয়েছিল এই অঞ্চলে ভারতীয় পুঁজির ঢল নামবে, শত শত কারখানা গড়ে উঠবে, হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে, আর উৎপাদিত পণ্য সরাসরি ট্রানজিট হয়ে চলে যাবে ভারতের মাটিতে। এই বন্দর হয়ে উঠবে ভারত বাংলাদেশ বন্ধুত্বের এক অটুট সেতু বন্ধন। ভারতীয় নীতি নির্ধারকরা ভেবেছিলেন মোংলায় তাদের এই একছত্র আধিপত্য বঙ্গোপসাগরে তাদের কৌশলগত অবস্থানকে আরও নিশ্চিদ্র করবে। কিন্তু ক্যালেন্ডারের পাতা উল্টেছে, বছরের পর বছর গড়িয়েছে, বর্ষা আসে বর্ষা যায়, প্রতিশ্রুতির ফুলঝুরি আর নথিপত্রের স্তূপ যত বেড়েছে, বাস্তবে কাজের কাজ হয়েছে ততই কম। পশুর নদীর পাড়ের ওই জমিটি কেবলই এক স্বপ্নভঙ্গের উপাখ্যান হয়ে দাঁড়িয়েছিল। বিনিয়োগের নামে চলছিল টালবাহানা। কোথায় সেই কারখানা, কোথায় সেই কর্মসংস্থান? দিল্লির আমলাতান্ত্রিক জটিলতা, লাল ফিতার দৌরাত্ম্য, রাজনৈতিক সদিচ্ছার অভাব, নাকি কোনো গভীর ভূ রাজনৈতিক সমীকরণ? কারণ যাই হোক না কেন, ভারতের তরফ থেকে প্রতিশ্রুত বিনিয়োগের সেই জোয়ার আর আসেনি। উল্টো বাংলাদেশ ধীরে ধীরে বুঝতে পারছিল এক চরম সত্য। ঢাকা উপলব্ধি করছিল কেবল ট্রানজিটের ট্রাম্প কার্ড দিয়ে ভারতকে নিজেদের বন্দর ব্যবহার করতে দিলে আখেরে বাংলাদেশের অর্থনীতির চাকা সেভাবে ঘুরবে না যতটা আশা করা হয়েছিল। ভারতের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের পথ ব্যবহার করে নিজেদের পণ্য নিজেদের রাজ্যে নেওয়া, বাংলাদেশের মাটিতে বড় কোনো শিল্প বিপ্লব ঘটানো নয়। ফলে বছরের পর বছর ধরে মোংলার ওই অমূল্য জমি বর্ষার জলে ডুবে থাকা এক পরিত্যক্ত প্রান্তরের মতোই খা খা করছিল এক বিশাল শূন্যতা নিয়ে। আন্তর্জাতিক কূটনীতিতে একটা কথা প্রচলিত আছে, প্রকৃতি কখনো শূন্যস্থান পছন্দ করে না। ভূরাজনীতিও এর ব্যতিক্রম নয়। ভারতের ফেলে রাখা সেই শূন্যস্থানে নিঃশব্দে অথচ অত্যন্ত দৃঢ় পদক্ষেপে প্রবেশ করল এশিয়ার আরেক বড় শক্তি চীন। যে জমিতে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা ছিল, বাংলাদেশ সরকার অত্যন্ত সুকৌশলে সেই উদ্যোগ বাতিল করে দিল। আর ঠিক পরেই বিদ্যুৎ গতিতে সেই একই জায়গায় চীনা অর্থনৈতিক অঞ্চল তৈরির সমঝোতা সম্পন্ন হলো। ঢাকা যেন দিল্লিকে স্পষ্ট জানিয়ে দিল, অপেক্ষার পালা শেষ, এবার কাজ করার সময়। চীনের কাজের ধরন ভারতের চেয়ে সম্পূর্ণ আলাদা। তাদের পকেট ভারী, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া দ্রুত, এবং বেইজিং এর ইঞ্জিনিয়াররা যে কোনো বৈরী আবহাওয়ায়, এমনকি এই ভরা বর্ষায় কাদা ঘেঁটেও অবকাঠামো ও কারখানা তৈরিতে বিশ্বে প্রশ্নাতীত দক্ষতার দাবিদার। ঢাকা হিসাব করে দেখেছে, যেখানে ভারত কেবল প্রতিশ্রুতির জালে আটকে রেখেছিল, সেখানে চীন দ্রুততম সময়ে অবকাঠামো, অর্থ এবং রপ্তানিমুখী শিল্পায়ন নিশ্চিত করতে পারবে। চীনের কাছে মোংলায় জমি দেওয়া মানে হলো বঙ্গোপসাগরের একেবারে কোল ঘেঁষে বেইজিং এর অর্থনৈতিক ও কৌশলগত উপস্থিতিকে স্বাগত জানানো।
দিল্লির সাউথ ব্লকের নীতি নির্ধারকদের কাছে এই খবর বিনা মেঘে বজ্রপাতের মতোই, অথবা বলা যায় ভরা বর্ষায় এক প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের মতোই আছড়ে পড়েছে। মোংলায় ভারতের এই পরাজয় কেবল একটি অর্থনৈতিক প্রকল্পের মৃত্যু নয়, এটি তাদের নেইবারহুড ফার্স্ট অ্যান্ড অ্যাক্ট ইস্ট পলিসির একটি বড় ব্যর্থতা। বঙ্গোপসাগরের আধিপত্য বিস্তারের লড়াইয়ে ভারত ও চীনের যে প্রচ্ছন্ন স্নায়ুযুদ্ধ চলছে, সেখানে মোংলার এই ঘটনা বেইজিংকে এক বিশাল লম্ফ দিল। চীনের স্ট্রিং অফ পার্লস বা মুক্তার মালার কৌশলে কি তবে মোংলা একটি নতুন মুক্তা হতে চলেছে? ভারতের চারপাশে বন্দরগুলোতে চীনের যে আধিপত্য, শ্রীলঙ্কার হাম্বানটোটা, পাকিস্তানের গাদর, মিয়ানমারের চাউকপিউ, তারই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের মোংলা। এই শঙ্কা এখন দিল্লির ট্যাঙ্কগুলোর ঘুম হারাম করে দিয়েছে। ভারত এতদিন বাংলাদেশকে নিজেদের সবচেয়ে বিশ্বস্ত প্রতিবেশী এবং প্রভাব বলয়ের অংশ বলে মনে করে এসেছে, কিন্তু মোংলার এই সিদ্ধান্ত প্রমাণ করে যে ঢাকা এখন আর কারো একচেটিয়া পকেটে থাকতে রাজি নয়। তারা নিজেদের অর্থনৈতিক স্বার্থকে সবার উপরে স্থান দিচ্ছে। যদি ভারত বিনিয়োগ করতে ব্যর্থ হয়, তবে চীনকে ডেকে আনতে বাংলাদেশের কোনো দ্বিধা নেই। এই কড়া ও শীতল বার্তাটি ঢাকা নীরবে পৌঁছে দিয়েছে দিল্লির দরবারে। মোংলার বাতাসে এখন আর কেবল অবিশ্রান্ত বৃষ্টির শব্দ নেই, সেখানে কাদাপানির মধ্যেই ভাসছে ম্যান্ডারিন ভাষার টুকরোর শব্দ, বিশাল বিশাল ড্রেজারের ঘর ঘর আওয়াজ আর নতুন নির্মাণের কোলাহল। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ এক অত্যন্ত সাহসী কিন্তু ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ খেলায় মেতেছে। একদিকে ভারতের সাথে ঐতিহাসিক, রাজনৈতিক ও ভৌগোলিক নারীর সম্পর্ক, অন্যদিকে চীনের বিশাল পুঁজি ও প্রযুক্তির হাতছানি। এই দুয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাটা পিচ্ছিল কর্দমাক্ত পথ দিয়ে হাঁটার সমতুল্য। যে কোনো সময় পা পিছলে যাওয়ার ভয়। কিন্তু মোংলার ক্ষেত্রে বাংলাদেশ এক প্রকার বাধ্য হয়েই ভারতের হাত থেকে লাগাম কেড়ে নিয়ে চীনের হাতে তুলে দিয়েছে। কারণ দেশের মানুষের কাছে এখন কেবল বন্ধুত্বের বুলি দিয়ে পেট ভরে না, তাদের চাই কাজ, চাই উন্নয়ন, চাই দৃশ্যমান অগ্রগতি। চীন সেই নিশ্চয়তা নিয়ে হাজির হয়েছে, আর ভারত পড়ে রয়েছে তাদের চিরাচরিত দীর্ঘসূত্রতার ফাঁদে। রাত গভীর হচ্ছে। মোংলার বুকে অবিশ্রান্ত ধারায় ঝরছে শ্রাবণের বৃষ্টি। পশুর নদীর ঢেউয়ের গর্জনের সাথে মাঝে মাঝেই কান ফাটানোর শব্দে বাজ পড়ছে। সাগরের দিক থেকে ধেয়ে আসছে নতুন কোনো নিম্নচাপের পূর্বাভাস। হাজার মাইল দূরে দিল্লির সাউথ ব্লকের কোনো এক রুদ্ধদ্বার কক্ষে হয়তো এখনো জ্বলছে নিয়ন আলো। কনফারেন্স টেবিলের ওপর ছড়িয়ে আছে মোংলার বিশাল মানচিত্র। একরাশ বিরক্তি, ক্রোধ আর হতাশা নিয়ে কোনো এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা হয়তো কফির শেষ চুমুক দিচ্ছেন, আর জানালার কাচের ওপাশে ঝরতে থাকা বৃষ্টির দিকে তাকিয়ে ভাবছেন নিজেদের ব্যর্থতার কথা। ঘরের স্তব্ধতা ভেঙে হঠাৎ বেজে উঠল লাল টেলিফোনটা। ওপাশের ভারী কণ্ঠস্বর হয়তো জানতে চাইছে, কিভাবে আমাদের নাকের ডগা থেকে আমাদেরই জমি কেড়ে নিল বেইজিং, আমরা কি ঘুমিয়েছিলাম? অন্যদিকে বেইজিং এর কোনো এক সুউচ্চ কাজ ঘেরা ভবনে হয়তো মৃদু হাসছেন এক চীনা নীতি নির্ধারক। জানালার গ্লাসে বৃষ্টির ফোঁটাগুলো গড়িয়ে পড়ছে, আর তিনি তাকিয়ে আছেন বেইজিং এর ঝলমলে রাতের দিকে। ছকটা তাদের নিখুঁতভাবে মিলে গেছে। ভারতের একেবারে বুকের কাছে বঙ্গোপসাগরের বুকে আরেকটি খুঁটি পোতা হয়ে গেছে অভাবনীয় সাফল্যের সাথে। তবে কি খেলা এখানেই শেষ? মোংলার এই জলমগ্ন জমির হাত বদল কেবল একটা অধ্যায়ের সমাপ্তি নয়, বরং আরও এক নতুন ভয়ঙ্কর ভূরাজনৈতিক থ্রিলারের প্রারম্ভিকা। ভারত কি তাদের এই ঐতিহাসিক পরাজয় এত সহজে মেনে নেবে, নাকি পর্দার আড়ালে শুরু হবে নতুন কোনো পাল্টা চালের প্রস্তুতি? ঢাকার ক্ষমতার অলিন্দে কি ভারত তাদের হারানো জমি পুনরুদ্ধারের জন্য নতুন কোনো ঘুঁটি সাজাবে? বঙ্গোপসাগরের ঘোলা জলের নিচে যে এক ভয়ানক ঘূর্ণি তৈরি হচ্ছে, তা হয়তো খুব শীঘ্রই সর্বগ্রাসী জলোচ্ছ্বাসের মতো আছড়ে পড়বে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে।